আমরা অনেকগুলো কথা, মন্তব্য, আলোচনা বৈঠকখানায় করি, আড্ডায় করি, নিজেদের বাড়ির ভেতর করি, কিন্তু একেবারে মঞ্চে এসে প্রকাশ্যে মাইকের সামনে সেগুলো বলতে সাধারণত এর বলার দরকার নেই, দূর এইগুলো বড্ড বেশি বিতর্কিত, এই বলে এড়িয়ে যাই। কলকাতা লিটারেরি মিটের যারা পুরো জিনিসটাকে আয়োজন করছেন, যারা আহ্বান করেছেন এই সাংস্কৃতিক সমাবেশটার, তাদের আমি সাধুবাদ জানাই, বা বলা যেতে পারে মুগ্ধতা ও বিস্ময় জানাই এই ক্ষেত্রে যে তারা এই রকম একটা ট্যাবু টপিককে, বা যে আলোচনাটা আমরা দড়াম করে সবার সামনে করব না, সেইটাকে একটা বিতর্কের বিষয় করে তুলেছেন এবং আপনারা সবাই সেই বিতর্কটা সাক্ষী থাকতে চলেছেন। বিতর্কটার বিষয় হচ্ছে সবার মতে বাংলা সংস্কৃতির অতীত কলকাতার, ভবিষ্যৎ ঢাকার। বাঙালিদের নামে বাঙালিরাই অনেক রকম নিন্দিত করে, তার মধ্যে একটা বলে যে এরা খুব বনামবাজিতে বিশ্বাস করে, সব সময় সত্যজিৎ বনাম, ঋত্বিক, শম্ভুমিত্র বনাম, উৎপল দত্ত। এখন এরা বনাম থাকলে কিন্তু জিনিসটা জমে অনেক ভালো। আপনি যদি একটা বিশ্বকাপ ফুটবল দেখতে বসেছেন, হন্ডুরাস আর পাপুয়া নিউ গিনির খেলা হচ্ছে, কোনো দেশ সম্পর্কে ন্যূনতম ধারণা আপনার নেই, দেখবেন 3 মিনিটের মধ্যে খেলাটা দেখতে দেখতে আপনি নিজেকেই বাতলে নেবেন আমি হন্ডুরাস, আর ওই যে ও বসে আছে ওইদিকে চেয়ারে, ও পাপুয়া নিউ গিনি। কেন? কোনো কারণ নেই, হয়তো জার্সি রংটা আপনার ভালো লেগেছে, বা কারো চুলের ছাঁটটা আপনার ভালো লেগেছে, বা মনে হয়েছে এই দেশটা বোধহয় গরিব, তাহলে গরিব হিসেবে, বাঙালি তো খুব গরিবকে ভালোবাসে, গরিব হিসেবে আমার তাকে সমর্থন করা দরকার। তাই যদি সত্যি সত্যি কলকাতা বনাম ঢাকা এরকম একটা বিতর্ক তৈরি হয়, তাহলে কোনো ক্ষতি নেই, তাহলে জিনিসটা আরও বেশি রোমহর্ষক হয়ে উঠবে। দেখুন, আপনারা বাঙালি, আপনারা সবাই জানেন যে বাঙালিরা সংস্কৃতি নিয়ে খুব ভাবিত। পরের এসইউভিটা কিনবো, ইএমআই কোত্থেকে দেবো, মার্চ মাস আসছে, হতচ্ছাড়া বস আমায় প্রমোশন দেবে নাকি ওই লোকটা যে খুব বেশি তেল দিয়েছে তাকে দেবে, এর চেয়ে বেশি কিন্তু বাঙালি সারাক্ষণ ভাবে বাংলা সংস্কৃতির কি হবে। এমনকি কেউ কেউ নাকি মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠেও বসে এই কথা ভেবে, এবং তখন তারা ভাবে, আচ্ছা সত্যি রবীন্দ্রনাথ চলে গেছেন না, তাহলে কি হবে। এবার এই যে প্রচণ্ড সংস্কৃতি মনস্কতা, এতে যেটা সুবিধে সেটা হচ্ছে প্রচুর সভা সমাবেশ, অধিবেশন, বিতর্ক, আলোচনা হয়, বাংলা সংস্কৃতির কি হবে তাই নিয়ে। বাংলাদেশে যখন তা হয় তখন কি হয় আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কয়েকটা জায়গায় আমি গেছি, একটু পরেই একটা কথা ওঠে, সেটা হচ্ছে না, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা, কোনো সমীহ, কোনো ভালোবাসা আর কিচ্ছু নেই, যে এই যে পতাকাটা বাংলা সংস্কৃতির, এ বহন করে চলবে একমাত্র বাংলাদেশ। আবার বাংলাদেশের এয়ারপোর্টে নেমে দেখেছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমাকে ঠিক নয়, আমি একটা গানের দলে আছি, তাদের প্রধান যে খুব নাম করা তাকে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা এই সংস্কৃতিটা বোঝেন আর আমরা বুঝি না? সে বললো, না না, তা কেন, সবাই সংস্কৃতি বোঝে, আপনারা করেন, তাহলে এটা কি করে হয় যে আপনাদের গ্ল্যামার অনেক বেশি আমাদের চেয়ে? না, তাই বা কেন, গ্ল্যামার তো আপনাদেরও বেশি। ফলে কোথাও একটা আমরা ওরার বিভাজন, যেটা আমরা প্রায় সব ক্ষেত্রেই করে ফেলেছি, সংস্কৃতির ক্ষেত্রেও আছে, এবং বাংলা সংস্কৃতির ক্ষেত্রে বহু রকমের আমরা ওরা আছে, তার মধ্যে প্রধান আমরা ওরা একখানা হচ্ছে এই কলকাতা আর ঢাকা। তাই আমার মনে হয় এই আমরা ওরাটা এই মঞ্চে লাগিয়ে দেওয়াটা খুব খারাপ জিনিস হবে না। আমার সঙ্গে যারা আছেন, বাংলা সংস্কৃতি যাদের হাত ধরে এগিয়ে চলেছে, এগিয়ে চলবে বলে আমাদের বিশ্বাস, তারা অনেকেই আছেন, তার মধ্যে এই মঞ্চেও যারা আছেন তারা সেইটার শরিক। তারা প্রত্যেকেই স্বনামধন্য, অত্যন্ত নাম করা, তাদের পরিচয় যে দিতে হবে এটা হয়তো বাংলা সংস্কৃতির একটা আলাদা করে দুর্ভাগ্য, কিন্তু সঞ্চালক হিসেবে আমার একটা কর্তব্য তা দেওয়া। যখন কেউ বলবেন আমি 1-2 লাইন তার একটা পরিচয় দেব, তারপর ওইখানে উঠে গিয়ে তিনি তার বক্তব্য পেশ করবেন, আমি পক্ষে না বিপক্ষে সেটা বলে দেবো। প্রত্যেকের সময় হচ্ছে 5 মিনিট। 4 মিনিট পর আমাকে এইখানে যিনি সময় দেখছেন তিনি জানাবেন, আমি মাইকে একবার বলবো, সাধারণত বাঙালিরা ওসব পাত্তা না দিয়ে আরও কিছুক্ষণ কথা বলেন, আশা করা যায় তারা 1 মিনিটের মধ্যে শেষ করবেন। পুরোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার প্রত্যেককে ঠিক যে ক্রমে তারা কথা বলেছেন 2 মিনিট করে সময় দেবো, কারণ অন্যদের কথা শোনার পর অনেকের মনেই নতুন প্রশ্ন ও নতুন উত্তর ও নতুন তর্ক জন্মাতে পারে। তাহলে আমরা শুরু করি। প্রথম সভার মতের পক্ষে, অর্থাৎ বাংলা সংস্কৃতির অতীত কলকাতার, ভবিষ্যৎ ঢাকার, এই মতে কথা বলবেন বাংলাদেশের মানুষ ফিরদৌস আজিম। তিনি ইংরেজির অধ্যাপনা করেন ব্র্যাক ইউনিভার্সিটিতে, নারীবাদ এই তত্ত্ব এবং উত্তর ঔপনিবেশিকতা নিয়ে বহু বই লিখেছেন, সম্পাদনা করেছেন, সহ সম্পাদনা করেছেন। তাকে আমি অনুরোধ করব ওখানে উঠে গিয়ে তার বক্তব্য পেশ করতে। সবাইকে
আমার উপরে এই গুরু দায়িত্বটা পড়েছে ঢাকার পক্ষে বলা এই অডিয়েন্সের সামনে। কিন্তু ঢাকার পক্ষে বলতে গিয়ে আমার এই বিভাজনটা খুব একটা মনে ধরছে না, কারণ এই বিভাজনটা আমরাই তৈরি করছি এবং আমরাই তারপরে একসাথে পথ চলছি। কিন্তু তর্কের খাতিরে আমি বলতে চাই যে কলকাতার যে স্ট্রেংথ সেটাই কলকাতার উইকনেস। কলকাতার স্ট্রেংথটা হলো যে পুরা বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য, এই বাংলা আধুনিক সংস্কৃতি বলতে যারা যেটাকে আমরা বোঝাই, সেই কলকাতায় তার জন্ম এবং প্রসার এবং ডেভেলপমেন্ট। আর এককাল ছিল যখন সবসময় আমরা কলকাতার দিকেই তাকাতাম, সংস্কৃতি হোক, শিক্ষা দীক্ষা হোক, সব কিছুর জন্য বাংলাদেশের লোকেরা কিন্তু কলকাতায় আসতো। আমার পূর্বপুরুষেরা যখন পড়াশোনা করতে আসতেন এই কলকাতাতেই আসতেন। যখন আমরা ওনারা বই পড়তেন, কলকাতার ছাপা বই পড়তেন, সিনেমা দেখতেন না, উত্তম সুচিত্রার উপরে আর কোনো সিনেমাই ওনারা দেখতেন না। এই জিনিসটা কিন্তু কেটে গেছে এত বছরে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, এই কলকাতা কেন্দ্রিক ঢাকার দিকে মোড় ফিরেছে। এবং শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আপামর বাংলাদেশের জনসাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে ঢাকাতেই পাঠান চাকরি বাকরির জন্য, শিক্ষা দীক্ষার জন্য। সে কারণেই আমার মনে হয় ঢাকা একটা কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, ইকোনমিক সেন্টার, কালচারাল সেন্টার এবং ইন্টেলেকচুয়াল সেন্টার হিসেবে। তো আমাদের অতীতটা হয়তো অত বেশি কিছু নেই, হয়তো আমাদেরকে ওই অতীত টানার মতো কিছু অত সমৃদ্ধ একটা অতীত আমাদের নেই। কিন্তু এইটাই আবার আমি বলবো আমাদের স্ট্রেংথ, কারণ আমরা একটা নতুন ক্রিয়েটিভিটির দিকে, একটা নতুন সৃষ্টিশীলতার দিকে অগ্রসর হতে আমরা অনেক বেশি প্রস্তুত এবং অনেক উপাদান আমরা পাচ্ছি। আমি এই তর্কের খাতিরেই ভাবছিলাম যে কলকাতায় যে আধুনিকতার উৎস সেটা একটা সংমিশ্রণে হয়েছিল, যেটা একটা উপনিবেশবাদ এবং বাঙালিবাদের মধ্যে একটা ইঙ্গবঙ্গ সমাজ, যেখানে আমরা অনেক বড় বড় লেখক পেয়েছি যাদের হাতের খড়ি হয়তো ইংরেজি ভাষায় হয়েছিল, সেই ভাষায় হাতে খড়ি করে বাংলার ডেভেলপমেন্ট ওনারা এনেছিলেন। এই ভদ্র সমাজের এই ভদ্র ঐতিহ্য, এই ভদ্র সংস্কৃতি, ভাষা আমাদেরকে হয়তো আমরা অনেকটা এড়িয়ে গেছি, আমরাও এড়িয়ে গেছি। এখন বাংলাদেশে আমার মনে হয় যে সংমিশ্রণটা হচ্ছে সেটা একটা অদ্ভুত এবং ইউনিক একটা ব্যাপার ঘটছে বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড দ্য সিটি। আমরা ঠিক নাগরিক জীবন, কলকাতায় এলে যেরকম নাগরিক জীবন আমরা পাচ্ছি, ঢাকায় নাগরিক জীবনটা সেটার মধ্যে একটা গ্রামীণ ভাব থেকে গেছে, কি ভাষায়, কি আমাদের চলাফেরায়, কি আমাদের খাওয়া দাওয়ায়। তো এই পুরা গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষরা নিজেদের ভাষা, নিজেদের চলাফেরা, নিজেদের সব কিছু এনে আমার মনে হয় একটা নতুন গতি তৈরি হচ্ছে। আর এই নতুন গতি কিন্তু আবার শুধু বাংলাদেশের মধ্যে সীমিত নয়, এই লোকেরা আবার বাইরে যাচ্ছেন বিভিন্ন দেশে। সো সেই গ্রামের মানুষ একদম গ্লোবাল বিশ্বায়িত পৃথিবীর সাথে যুক্ত হচ্ছেন। সো এই নতুন যোগসূত্রগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় একটা নতুন ভাষা, একটা নতুন ন্যারেটিভ, একটা নতুন সংস্কৃতি উঠে আসছে। ওকে, আর শেষ অবধি আমি বলতে চাই যে আমি মনে করি, আমি অনেক বছরের অধ্যাপনা করে লেখালেখি করে, যে আমাদের স্ট্রেংথ হলো আমাদের ইউথ। সব সময় ভাষা আন্দোলন থেকে শুরু করে এই হাল নাগাদ আমাদের দুটা আন্দোলন হয়ে গেল। আমরা তো একটাকে বলি বাচ্চাদের আন্দোলন, যেহেতু স্কুলের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছিল আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। এই ইউথের মধ্যে যে উদ্দীপনা, যেই রকমের প্রতিবাদের ভাষা তারা তৈরি করতে পারে, এই জিনিসগুলো নিয়ে যখন আমরা অগ্রসর হব, আমার মনে হয় একটা নতুন সংস্কৃতি, একটা খুব পাওয়ারফুল গতিময় সংস্কৃতি আমাদের দেশে উদ্ভাবন হচ্ছে, আর এটা প্রকাশ দিনে দিনে আরও বাড়বে। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ ফিরদৌসকে। তিনি বলেছেন, অনেকগুলো চমৎকার কথা বলেছেন। আমার সবচেয়ে যা ভালো লেগেছে তা হচ্ছে একটা শহরের যা জোরের জায়গা সেটাই দুর্বলতা বলে তিনি চিহ্নিত করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের মানুষের সংস্কৃতি এখন আর কলকাতা নির্ভর নয়, এবং একটা চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে অত গৌরবোজ্জ্বল ঐতিহ্যময় অতীত নেই বলেই বোধ হয় বাংলাদেশ এই মুহূর্তে ভবিষ্যতের জন্য বেশি প্রস্তুত। কলকাতার মতন ঢাকার হয়তো ওরকম একটা আশ্চর্য নকশাময় অতীত নেই, সেই জন্যই ঢাকা এখন অনেক বেশি উদ্দীপনা এবং অনেক বেশি নতুনত্ব নিয়ে হয়তো এগিয়ে যেতে পারবে। বিপক্ষের প্রথম বক্তা, তার নাম শুভা প্রসন্ন। তার চিত্রকলার আমরা সকলে অনুরাগী। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর, গদ্যকারও বটেন, এবং একটি আন্তর্জাতিক শিল্পকলা তথা চিত্রকলা কেন্দ্র তিনি একার হাতে তৈরি করেছেন। তাই হয়তো তিনি অতটা একমত হবেন না যে অতীত খুব গৌরবোজ্জ্বল হলে ভবিষ্যৎ সবসময় অতটা গৌরবোজ্জ্বল হয় না, কারণ তার শিল্পকলা কেন্দ্রের ভবিষ্যৎ এখন সবে শুরু হচ্ছে মাত্র। আমি আহ্বান করব শুভা প্রসন্নকে বলার জন্য। ওখানে গিয়ে আমরা মনে রাখবো তিনি বলবেন বাংলা সংস্কৃতির অতীত কলকাতার, ভবিষ্যৎ ঢাকার এই মতের বিপক্ষে। সংস্কৃতি কি, কাকে সংস্কৃতি বলে, আর সংস্কৃতির প্রকাশ কিসে হয়? যদি বলা যায় ছবি, গান, কবিতা, সাহিত্য, সিনেমা, ব্যবহার, রুচি, ভাষা, এগুলোর নিরিখে যদি আমরা বিচার করি, ঢাকার অতীতও ছিল না, ভবিষ্যৎও নেই। আমি অনেকবার গেছি, যাতায়াত করেছি, আমি পরে এক এক করে বলবো। আমার সঙ্গে কথা বলতে বলতে জি 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 জি, পানি তো আমরা জানি, তারপরে গোসল, তারপরে খালু খালা, দাওয়াত, এগুলো কি ভাষা, কীরকম ভাষা ঠিক বুঝি না। হয়তো এটা ওদের সংস্কৃতির ভাষা, কিন্তু চর্যাপদ থেকে যদি আমরা আলোচনা করি, এ পর্যন্ত ভাষার যা কিছু, অনেক শব্দ ঢুকেছে। একটা সময় একেবারে হম্বিতম্বি হয়ে নজরুল ইসলাম এবং হুমায়ুন কবির চেষ্টা করেছিলেন তৎসম শব্দগুলোকে বাদ দিয়ে তাতে অন্য অন্য শব্দ ঢোকানো। বাংলা ভাষা সত্যি ধনী হয়েছে, বহু ভাষা, বহু শব্দ ফার্সি থেকে বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। কিন্তু হলেও আধুনিক সাহিত্যে, বাংলা সাহিত্যে বা ভাষাতে জি শব্দটা কি জানি, কথা বললেই জি জি জি, খুব ভালো ভালো লাগে। আমরা আগে আজ্ঞে বলতাম, আগে বলতাম এই ধরনের কেমন আছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আমার জানা নেই। যদি বলেন এখন এই মুহূর্তে 10 জন শ্রেষ্ঠ গায়ক বাংলা সঙ্গীতের বার করুন, কজন ঢাকার, কজন কলকাতার? আমি জানি তাদের আন্তরিকতা অসীম, অসীম আন্তরিকতায় তারা গান গেয়েছেন। আমি জানি ছায়ানট কে করেছেন, কিভাবে করেছেন। আমি জানি এই গান গাওয়ার জন্যে তারা কত নির্যাতন সহ্য করেছেন, আলপনা দেওয়ার জন্যে কত নির্যাতন সহ্য করেছেন। একটা ভাষার ভিত্তিতে আজকে একটা স্বাধীন দেশ তৈরি হয়েছে। সুতরাং সেই সংস্কৃতি, ভাষা, তার যে কৌলিন্য, তার যে আধুনিক, তার যে পরম্পরা ঢাকায় খোঁজা যাবে? আজকে বরিশালে জন্মেছিলেন জীবনানন্দ দাশ, কিন্তু তিনি ফুটেছেন কোথায়? কোথায় বড় হয়েছেন? কোথায় কি করেছেন? আজকে শহীদুল্লাহ, তিনি তো বর্ধমানের মানুষ, তিনি সংস্কৃত পণ্ডিত, তাকে সংস্কৃত কলেজে বাধা দিয়েছিল, কিন্তু সেই হেড পণ্ডিতের ঘরে গিয়ে তিনি কিন্তু সংস্কৃত ভাষা এবং 23টা ভাষা অনর্গল বলতে পারতেন, বর্ধমানের লোক। নজরুল ইসলামও কিন্তু এখানকারই, তিনি কিন্তু পরে স্বাভাবিক সেখানে গিয়েছিলেন এবং সম্মান পেয়েছেন, আমরাও সম্মানিত। ঠিক তেমনি
যদি সিনেমা বলেন, 10টা সিনেমার নাম করুন এই মুহূর্তে যে ঢাকা দাবিদার হতে পারে এই শ্রেষ্ঠ 10টির মধ্যে অন্য একটি। আপনি কি বলতে পারেন 10 জন শ্রেষ্ঠ সাহিত্যিক, তার মধ্যে ঢাকার কজন? সুভাদার 1 মিনিট আছে। সুতরাং এইগুলো আমাকে ভাবায়। আমি কখনো বাঙালির বিভাজন চাই না। আমি একাত্ম মনে করি, একান্ত মনে করি, এবং আমার বহু বন্ধু বান্ধব যাতায়াত আছে। বেলালদাকে দেখেছি কত বছর এখানে কমল মজুমদারের পাশাপাশি থেকে, জানতামও না উনি কোথাকার মানুষ। পরে শেষকালে মুক্তিযুদ্ধের সময় উনি চলে যান এবং ভারত বিচিত্রার সম্পাদক হয়ে থাকেন। বেশি বাড়াবো না, অনেক কথা বলতে ইচ্ছে করছে, বলতে দেবে না চন্দ্রিল। নমস্কার। আমি শুভপ্রসন্নকে বলতে দেওয়া না দেওয়ার মালিক নয়। যা তীব্রভাবে উনি কথা বলেছেন তাতে অনেকেই কিছুটা সচকিত হয়ে আছেন। উনি সংস্কৃতির সংজ্ঞা কী, ভাষার সংজ্ঞা কী, তাই ধরেই টান দিয়েছেন এবং উনি নিজের মতো করে তার সংজ্ঞা দিয়েছেন। হয়তো তাতে অনেকেরই সংজ্ঞা হারাবার জোগাড় হয়েছে, কারণ অনেকেই হয়তো যেভাবে ভাষাকে দেখেন, সংস্কৃতিকে দেখেন, বাংলা সংস্কৃতি ও বাংলা ভাষাকে দেখেন, তার বৈচিত্র্যকে দেখেন, কোন শব্দকে বাংলা বলে ধরে নেব, কোন শব্দকে ধরবো না, এই গোঁড়ামি বা মুক্তমনা মনোভাবকে দেখেন, তাদের অনেকেরই এক্ষেত্রে আপত্তি থাকতে পারে। পরবর্তী যিনি বক্তা তিনি নিশ্চিতভাবে এ বিষয়ে আপত্তি প্রকাশ করবেন। তিনি সঞ্জয় মুখোপাধ্যায়, যিনি একজন প্রখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক, অধ্যাপক, গদ্যকার, সাংস্কৃতিক ভাষ্যকার এবং অনুবাদক। তিনি তার্কিক ও বক্তা হিসেবে অত্যন্ত বিখ্যাত। তার বক্তব্যের মধ্যে অত্যন্ত চমৎকার সরসতা ও শ্লেষ মিশে থাকে। আমরা দেখি তিনি শুভাপ্রসন্ন সংজ্ঞাকে কি দিয়ে এই মুহূর্তে মোকাবিলা করতে চান। নমস্কার। আমার একটা সুবিধা হলো যে শুভাপ্রসন্ন বক্তা হিসেবে এলেন, তাকে দেখেই আমি বুঝতে পারলাম ঢাকা কেন ভবিষ্যৎ। আসলে ঢাকা আজকে থেকে ভবিষ্যৎ হয়নি। এই যে উনি বলছিলেন জীবনানন্দ দাশকে কলকাতায় লিখতে আসতে হয়েছে, জীবনানন্দ খুব ইচ্ছুক ছিলেন না, এটা শুভাপ্রসন্ন জানা উচিত। দ্বিতীয় হচ্ছে, যদি এই যুক্তি অনুসরণ করতে হয় তাহলে বলতে হয় সত্যেন বসু যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে, তারপরে বড় জাগুলিয়ার ছেলে সত্যেন বসু, নদিয়ার ছেলে, তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডার হিসেবে যোগদান করলেন, এখন যাকে অ্যাসোসিয়েট প্রফেসর বলে, তখনই ভারতীয় বিজ্ঞানের আধুনিক ভবিষ্যৎ নির্ণীত হয়েছিল। কেন বসু আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা আইনস্টাইনের সঙ্গে যত কথোপকথন সবই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। সেই অর্থে বলা যায় যে ঢাকাই হচ্ছে আধুনিক পোস্ট নিউটনিয়ান যে ফিজিক্স তার সূতিকাগার। সুতরাং শুভাপ্রসন্ন আরেকটু ভালোভাবে বাঙালির ইতিহাস জানলে পারতেন। 2 নম্বর হচ্ছে, তিনি বাঙালির ভাষা নিয়ে প্রশ্ন করেছেন। এখন বাঙালির ভাষা নিয়ে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ ওটা অত্যন্ত অসংস্কৃত বক্তব্য হয়েছে। কিন্তু যারা টেলিসিরিয়াল শোনেন আমাদের, তারা জানেন যে কেন কি জাতীয় ভাষা আমরা ব্যবহার করে থাকি আজকাল, এবং যেভাবে আমাদের টেলিসিরিয়ালের নায়ক এবং নায়িকারা বাংলা বাক্যকে মাঝে মাঝে ইংরেজির মধ্যে 2-1 শব্দ জুড়ে দিয়ে বলে থাকেন, তাতে যদি অতীতের বাঙালি সেটা শুনতো তাহলে সে কোমায় চলে যেত। ভবিষ্যতের বাঙালি যাতে শুনতে না হয় সেজন্য আমেরিকায় যায়। কাজেই বাঙালির ভাষা চর্চায় শুভাপ্রসন্নর এ ধরনের হস্তক্ষেপ দরকার নেই। আর দ্বিতীয় কথা, ভবিষ্যৎ যে ঢাকায়, এ নিয়ে তর্কের কি আছে? আমরা মহারানীর চরণতলে বসে এখনও আলোচনা করছি এটা, এবং আমরা এখনও বিশ্বাস করছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের ভবিষ্যৎ। তা নয়। আপনি জেনে রাখবেন, গত 50 বছরে একজন বাঙালি রাজনীতিবিদই ভূ রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পেরেছেন। এটা ঐতিহাসিক সত্য, এ নিয়ে কোনো দ্বিমত করা যায় না। তিনি শেখ মুজিবুর রহমান। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া তথা আন্তর্জাতিক রাজনীতিতে যদি বঙ্গভাষীদের কোনো অবদান থাকে,
তাহলে ঘটনাক্রমে এটা যোগাযোগ শেখ মুজিবুর রহমান, আর কেউ না। আপনি যতই চান আর কারুর দ্বারাই আপনি অনুপ্রাণিত হতে পারবেন না। এই যে এখানে সুভাষপ্রসন্ন বাংলা বলতে পারলেন, এখনও বাংলা বলতে পারছি, তার অন্যতম কারণ 21শে ফেব্রুয়ারি। আর চলে যাওয়া 21শে ফেব্রুয়ারি যে শহীদ, এই তো 21শে ফেব্রুয়ারি আসছে, বরকত। বরকত কোথাকার ছাত্র ছিলেন? সুভাদা জানেন না যে বরকত ছিলেন ঋত্বিক ঘটক যে কলেজ থেকে বিএ পাশ করেছেন, বহরমপুরের সেই কৃষ্ণনাথ কলেজের ছাত্র। কিন্তু উনি আত্মরক্ষার জন্যই চলে যান ঢাকায় এবং গুলি খান। তার ফলে সঞ্জয় মুখোপাধ্যায় বাংলা বলতে পারছে, সুভাষপ্রসন্ন বাংলা বলতে পারছে। ফলে কে কোথায় গেছে তা নিয়ে কথা হবে না, নাম বলা যায়, সেটা কুরুচিকর। যদি আমাদের চলচ্চিত্রের কথা ভাবতে হয়, আপনি ভেবে দেখুন, আধুনিক ভারতীয় চলচ্চিত্র তো ঢাকার ওপর নির্ভরশীল। সত্যজিৎ রায় জীবনে কোনো জনসভায় বক্তৃতা করেননি, একবারই করেছিলেন পূর্ববঙ্গে, ও রচনাবলীতে আছে। সেখানে বলেছিলেন, ছোটোবেলা থেকে শুনে আসছি ময়মনসিংহ আমার পিতৃভূমি, মাতৃভূমি, এটা আমার দেশ, কোনোদিন আসতে পারিনি, আজ এসে মুক্ত পৃথিবীর হাওয়া পেলাম। বিষয় লেফরা রোডের বাসিন্দা 21শে ফেব্রুয়ারির বক্তৃতা দিচ্ছেন। ঋত্বিক ঘটক বিষয় তো সবাই জানেন, যে যখন মুক্ত বাংলাদেশ তাদের দুজনকে নিয়ে যাচ্ছিলেন, ঋত্বিক সত্যজিতের হাত ধরে কেঁদে ফেলেন যে ঢাকাটাও একটা বিদেশ হয়ে গেল। আর মৃণাল সেন সেদিন চলে গেলেন ফরিদপুরের বাঙাল। এখানে কোনো ছবি হয়েছে তার বাইরে? সঞ্জয় দার 1 মিনিট আছে, কাজে আর 1 মিনিটও দরকার নেই, 30 সেকেন্ডই দরকার, ভালো। কারণ চন্দিল বুঝেছে যে ব্যাপারটা ক্রমশই। আমার অবস্থা হয়েছে কি জানেন তো, আমাকে বললো বক্তা কম, বাংলাদেশে চলে যাও। আমি তাই যাই, গিয়ে আমি দেখছি যে আমার অবস্থা হয়েছে সেই খৈয়ত প্রসাদ বিদ্যা বিনোদের মতন, যে এক হস্ত বক্ষে দিয়া অন্য বাহু প্রসারিয়া বিদিত হইবে মোরে বনমহীন স্বরে প্রাণাধিক সেই ধনঞ্জয়। তো আমাকে এখন ধনঞ্জয়দের কর্ণ হিসেবে বধ করতে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। আজকে বাঙালি যে আন্তর্জাতিকভাবে আছে যারা, দেখবেন সমস্তই পূর্ববঙ্গের। পশ্চিমবাংলার বাঙালি বড়জোর রসগোল্লা এবং মোহনবাগানে আছে। তো এর মধ্যে আর আমার তর্ক করার কি আছে? আপাতত এইটুকুই। ধন্যবাদ সঞ্জয় দাকে। সঞ্জয় দা যখনই কথা বলেন তারপরে কথা বলা একটু মুশকিলের হয়ে পড়ে। প্রত্যেক বিতর্কেই তিনি একজন অসামান্য তার্কিক হিসেবেই আবির্ভূত হন। তিনি ইতিহাস ধরে টান তো মেরেছেনই, যা খুব স্বাভাবিক ছিল, কিন্তু তার সঙ্গে ভূগোল নিয়েও কথা বলেছেন। যেখানে আমরা এই বিতর্কটা করছি, একদম নির্দিষ্ট সেই স্থানটিকে তিনি বিতর্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যা অসামান্য। চমৎকার কথা বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গের বাংলা সংস্কৃতির ক্ষেত্রে সিরিয়াল এখন একটা বড় ধরনের দোতক। সেই সিরিয়ালের কথা এই বিতর্কে উনি প্রথম আনলেন, আমি আশা করব আরও আসবে। সত্যি সিরিয়ালে যে ভাষা ব্যবহার করা হয়, সিরিয়ালে যে ভাষার ভঙ্গি ব্যবহার করা হয়, অনেকেরই মতে তা ঠিক বাংলা নয়, বা তা বাংলা ভাষা সর্বনাশের একটি সূচকও বটে। আর সত্যি বলতে কি, এরকম কোনো মানুষ বোধহয় এখন নেই যিনি সিরিয়াল দেখেন না বা সিরিয়ালে নিমজ্জিত থাকেন না। আবার উল্টো দিকে বাঙালি যখন নিজেকে সংস্কৃতিমান প্রতিপন্ন করতে চান, তখন একটা চমৎকার কথা বলেন। তারা বলেন, টিভি আমি একদম দেখি না। সত্যি একদম, মানে কী যে সব হয়, আমি শুধু একটা সিরিয়াল আর একটা ওই রিয়েলিটি শো, আমি নামগুলো আর বলছি না, অমুক চ্যানেলের একটা সিরিয়াল দেখি আর অমুক রিয়েলিটি শো দেখি বলে চুপ করে থাকে। যেটা বলে না সেটা যে বাকি সময় আবার টিভি ওকে দেখে। মানে তখন টিভি স্ক্রিনে কিছু চলে, আর উনি কী করবেন? উনি নাকি 2টো জিনিস দেখেন, বাকি 14টা জিনিস ওকে দেখে, তাহলে ওনার কিছু করার নেই। তো এই যখন অবস্থা, এবং সঞ্জয় দা যখন এরকম চমৎকার তীব্রতার সঙ্গে সমস্ত কথা বলেছেন, তখন দেখা যাক কি তার সম্পর্কে এবং তার যুক্তিসমূহ সম্পর্কে বা এই গোটা বিতর্কটা সম্পর্কে বলেন শ্রীজাত, যিনি একজন বাংলা সাহিত্যের প্রধান কবি, গদ্যকার, গীতিকার। তার গদ্য থেকে নাটক হয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক ও নৈতিক সচেতনতারও এক সৈনিক তিনি। শ্রীজাত আমাদের কলকাতা লিটারারি মিটের খুব চেনা মুখ, আপনাদের গোটা বাংলা সংস্কৃতিরই চেনা মুখ। তিনিও চমৎকার কথা বলেন, খুব শান্তভাবে তিনি তীর মারতে পারেন এবং তার ঢালও অত্যন্ত প্রস্তুত। আমরা দেখি শ্রীজাত কি বলেন। আমরা মনে রাখবো শ্রীজাত একজন বিপক্ষের বক্তা। আপনারা যারা এই সাহিত্য উৎসবের পুস্তিকা পেয়েছিলেন তারাও জেনে গেছেন, আর যারা পাননি, কিন্তু এর পূর্বে যিনি ঘোষণা করছিলেন তিনি সদ্ঘোষণাই করেছেন, ফলে শুনতে পেয়েছেন যে আসলে বলার কথা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তিনি আসতে পারেননি বলে বিলাপন বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে।
সুতরাং আমার কাছ থেকে খুব বেশি কিছু আশা করা, এবং আমি যদি না পারি তেমনভাবে উতরোতে, তো আমাকে খুব দোষ দেওয়া চলবে না, কেননা এটা আসলে বদলির কাজ। তো একজন রিটায়ার্ড হার্ট বলে আরেকজন ব্যাট করতে নেমেছেন, সুতরাং ধোনি বাইরে গেলে আরেকজন যে চমৎকার সেঞ্চুরি করবেন তা নাও হতে পারে। আর দ্বিতীয়ত, চন্দ্রিলের সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই, কেন উনি সঞ্জয় দার পরেই আমাকে ঠেলে দিলেন সেটা আমি পরে জানতে চাইবো, কিন্তু আমি জ্ঞানত ওর কোনো ক্ষতি করিনি। তো যেটা বলতে হয়, আমার যেটা মনে হয় যে এখানে মুশকিল হচ্ছে, নিচে যতক্ষণ আমরা বসেছিলাম সব বিতর্কেই হয়, যারা আসলে ঢাকার পক্ষে বলছেন তারা বলছিলেন আমি কিন্তু কলকাতারটাই বলতে চেয়েছিলাম, আর সঞ্জয় দা তো বলেই দিলেন উনি আসলে বলতে চেয়েছিলেন, আর যারা কলকাতার পক্ষে বলছেন তারা ঢাকার পক্ষে বলতে চেয়েছিলেন। সুতরাং কারো কথা খুব গুরুত্ব দিয়ে শোনার দরকার নেই। আমার এটা মনে হয় যে যেটা উনি বলে শুরু করলেন, ঢাকার ক্ষেত্রেও আমি একই কথা বলবো। আমি ঢাকা বহুবার গিয়েছি, আশা করছি আরও যেতে পারবো। যে ঢাকারও যেটা ঐতিহ্য এবং যেটা গৌরব, সেটাই ঢাকার সমস্যাও। সেটা হচ্ছে বাংলা ভাষার এই চূড়ান্ত জয়গান। আমরা এমন একটা শহরে থাকি যেখানে আমাদের কিন্তু ভাষা নিয়ে লড়াই করতে হয়, আজও হয়। সেটা সিরিয়ালের সঙ্গে হোক, সেটা রাস্তায় একজন ট্যাক্সিওয়ালার সঙ্গে হোক, সেটা অফিসে বসের সঙ্গে হোক, কিংবা একটি ইংরেজি পত্রিকার সঙ্গে হোক, কিংবা বাংলা তেমন পছন্দ করেন না এমন সম্পাদকের সঙ্গে হোক, আমাদের প্রতিনিয়ত অন্য ভাষার সঙ্গে সংঘাতে যেতে হয়। আর সেই কারণে আমাদের একটা জেদ থাকে আমাদের ভাষার, আমাদের শহরের, আমাদের দিককার সংস্কৃতিকে জোর করে আরও বাঁচিয়ে রাখবার, তুলে ধরবার। আমাদের কিন্তু জাতীয় ভাষা বাংলা নয়, জাতীয় সংস্কৃতির মধ্যে আমাদের ধরা হয় না, আমরা আঞ্চলিকতার মধ্যে পড়ে গিয়েছি। সে আমরা যতই যাই বলি না কেন, একটা লেখাকে, একটা নাটককে, একটা ছবিকে দিল্লি অবধি পৌঁছতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। ঢাকার হয় না, কারণ ঢাকাই দিল্লি, ঢাকাই নিউ ইয়র্ক, ঢাকাই ওয়াশিংটন ডিসি, ঢাকাই লন্ডন, ঢাকাই সব। তো ফলে ওদের একটা পরিপূর্ণতার বোধ আছে, এটা যারা আমরা ঢাকা যাই তারা বুঝতে পারি, এবং সেটা খুব ভালো লাগে যে তারা খুব পরিপূর্ণ। কিন্তু এই পরিপূর্ণতার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে যেটা বিধ্বংসী বলে আমার মনে হয়। ওদের এই যে পরীক্ষা, যে পরীক্ষার বাইরে থেকে আর কিচ্ছু ভেতরে আসে না কেবল বাংলার গৌরব ছাড়া। সেই পরীক্ষা হয়তো বাংলাকে অনেক দূর এগিয়ে দেয়, ভাষাকে অনেকটা আরও বেশি উজ্জ্বল করে, গৌরবান্বিত করে, কিন্তু তার যে প্রসার সেটাকে কতদূর নির্ণীত করে আমার একটু সন্দেহ হয়। আমাদের কলকাতার মজা হচ্ছে, কলকাতায় একটা বাসে চাপলে আপনি 10 রকম লোক দেখতে পাবেন। কেউ মারওয়াড়ি, কেউ পাঞ্জাবি, কেউ সিন্ধি, কেউ দক্ষিণ ভারতীয়। আজকে কলকাতার ভাষাকে, কলকাতার সংস্কৃতিকে সব ধরনের ভাষা সংস্কৃতি নিয়ে এগোতে হয়, না হলে কলকাতা বাঁচতে পারবে না। আর সেটাই কলকাতার জয়ের জায়গা, সেটাই কলকাতার এগিয়ে যাওয়ার জায়গা, সেটাই কলকাতার ভবিষ্যতের দিকে দৌড়ের জায়গা। তার কারণ হচ্ছে, একটা নদী যখন বয়ে যায় তখন তাকে সমস্ত নুড়িকে, সমস্ত পাথরকে, সমস্ত রকমের পলিকে সঙ্গে নিতে নিতে এগোতে হয়। যদি সে না এগোয়, যদি সে অস্বীকার করে যে এই পাথরকে আমি নেব না আর ওই নুড়িকে আমি নেব না, তাহলে সে নদী হিসেবে তার গতিপথ হারায়, তার তার প্রামাণ্যতা থাকে না। তো কলকাতা সেই রকম একটা নদী, কলকাতার সংস্কৃতি, আর 1 মিনিট, কলকাতার সংস্কৃতি সেই রকম একটা নদী যে চারপাশ থেকে উপচে পড়া ভাষা সংস্কৃতিকে নিয়ে এগোয়। কলকাতা কিন্তু কোনোদিন কাউকে ফিরিয়ে দেয়নি আজ অবধি। কলকাতা কিন্তু বলেনি তোমার ভাষা অহমিয়া, তোমার ভাষা হিন্দি, তোমার ভাষা তামিল, তাই তুমি আমার নও। কলকাতা বলেছে ঠিক আছে, তামিলও আমার, হিন্দিও আমার, গুজরাটিও আমার, অহমিয়াও আমার, কিন্তু আমি কলকাতা। কারণ আমার সংস্কৃতির ভবিষ্যৎ সবাইকে নিয়ে, আমি একা চলতে পারি না। ঢাকা কিন্তু বাংলাকে নিয়ে একা এগিয়ে যাচ্ছে, তাই আমি ভবিষ্যৎকে ঢাকা দেব না এবং ঢাকাকেও ভবিষ্যৎ দেব না। ধন্যবাদ শ্রীজাত। শ্রীজাত স্বভাব সিদ্ধ, স্নিগ্ধ, কৌতুকে চমৎকার কিছু কথা বলেছেন। প্রথমেই বলেছেন উনি খুব একটা বদলা চান না, কারণ উনি বদলির চাকরি করতে এসেছেন, ঠিকই, কিন্তু খুবই ভালো বলেছেন যে ওর মতে এই যে আমাদের এখানে কলকাতায় যে বাংলা ভাষার সঙ্গে সংঘাত, সেই সংঘাতই আমাদের উজ্জীবিত করে। আর ঢাকায় বাংলা জিতে গেছে বলে হয়তো কিছুটা আত্মতৃপ্তি চলে এসেছে, যেটা আত্মসমালোচনার এবং আত্মবীক্ষণের শত্রু। ফলে উনি মনে করছেন যে আরে বাংলাই তো, আমরাই তো ধারক বাহক, এই মনোভাবটা হয়তো শেষ অবধি নিজের ক্ষতিই করছে।
দেখি পরবর্তী বক্তা কি বলেন। তিনি বাংলাদেশের মানুষ, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক, তার নাম মোস্তাফা সারোয়ার ফারুকী। তার ডুব বলে একটি ছবি কলকাতাতেও মুক্তি পেয়েছিল, ইরফান খান ছিলেন, আমরা হয়তো সেই সূত্রে জানি। অনেকগুলো ছবি করেছেন, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন অত্যন্ত বিখ্যাত ছবি ছবিয়াল নামে চলচ্চিত্রকারদের একটি শিথিল সংগঠনও তিনি তৈরি করেছেন। দেখি তিনি কি বলেন। আমি আসলে এই বিতর্কের পক্ষেও না বিপক্ষেও না। আমি ওঠার আগে চন্দ্রিলদাকে বলছিলাম যে আমি তো এটার পক্ষে না, কিন্তু আমাকে কেন পক্ষে বলতে বলা হচ্ছে আমি বুঝতে পারলাম না। আর ফিল্ম মেকারের জন্য তো এটা আরও কঠিন কাজ, কারণ আমার ছবি নিয়ে সবসময় বাংলাদেশে যারা কটু কথা বলে তারা বলে যে আপনার ছবিতে হিরো খারাপ কাজ করে, ভালো লোক খারাপ কাজ করে, আবার খারাপ লোক মাঝে মধ্যে ভালো কাজ করে, কমপ্লিকেটেড অবস্থা। ফলে আমিও এই কোনো বক্তব্যের ব্যাপারে পুরোপুরি পক্ষেও না পুরোপুরি বিপক্ষেও না। ফলে এরকম একটা বিতর্কের ফরম্যাটে আমার কথা বলা খুব মুশকিল, কারণ পুরোপুরি এক পক্ষে আমি যেতে পারবো না। প্রথমে বিষয় সম্বন্ধে বলি যে বলা হয়েছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির অতীত কলকাতায়, ভবিষ্যৎ ঢাকায়। প্রথমে শিল্পী শুভাপ্রসন্ন উনি আমার একজন মুরব্বী আছেন বেলাল চৌধুরী, ওনার কথা বললেন, কিন্তু যেরকম তীক্ষ্ণ এবং বিষাক্ত ভাষায় বান মারছিলেন আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ রে এখানে আবার যুদ্ধ লেগে যায়। পরে দেখলাম যে না, সঞ্জয় দা গিয়ে ওটাকে আবার ঠান্ডা করে দিয়েছে। বাংলা সংস্কৃতির অতীত কলকাতায় এ কথার সঙ্গে আমি একমত না, একদমই একমত না, বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই। এবং বাঙালি সংস্কৃতির ভবিষ্যৎ ঢাকায়, এটার সঙ্গে আমি একমত না, এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে চাই। প্রথমে বাঙালি সংস্কৃতির অতীত কোথায় এটা জানতে হলে আগে প্রশ্ন করতে হবে কোনটা বাঙালি সংস্কৃতি, মানে কোন পর্যন্ত। আর্যদের আসার আগেরটা কি শুদ্ধ, না আর্যদের আসার পরে, মানে কোন অংশটাকে আমরা বলবো শুদ্ধ, ভাষার কোন অংশটা নিব কোন অংশটা নিব না, এটা খুব একটা জটিল একটা ধাঁধার মতো। তো এখন যদি আপনি বাঙালি সংস্কৃতির কথা বলি, হ্যাঁ আমাদের যে বাংলা ভাষা, যেটা মান বাংলা হিসাবে নির্ধারিত হয়েছে, যেটা মূলত অনুপ্রাণিত নদিয়া শান্তিপুরের ভাষা থেকে, এখন এটার দিকে যদি তাকাই তাহলে এই ভাষা আমাদের ওখানে চর্চা হয় না, কিন্তু আমরা যে ভাষাটার কথা বলি সেটা বাংলাই, এবং সেটা আমাদের মতো বাংলা। এখন ঘটনাচক্রে যদি এরকম ধরা যাক যে ঢাকা হতো যদি ওই সময়কার ক্ষমতার ভর কেন্দ্র এবং শীর্ষস্থানীয় চিন্তাবিদেরা যদি ঢাকায় থাকতেন, তাহলে হয়তো পূর্ববঙ্গের মানুষদের মুখের ভাষা, ঢাকার যে ভাষা, সেটাই হয়তো মান বাংলা হয়ে যেত। আমরা এখন স্কুলে গিয়ে যেমন আপনাদের ভাষাটা মান বাংলা হিসেবে শিখছি, তখন হয়তো আপনারা এই প্রান্তে আমাদের ভাষাটা মান বাংলা হিসেবে শিখতেন। ফলে বাঙালির যে ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য যে ঢাকা মানে পূর্ববঙ্গের ভূমিকা না, এটা আমি একদমই একমত না। কারণ আপনি বাংলা যেগুলোকে নাগরিকেরা ভালোবেসে বা আদর করে নাম দিয়েছে লোকসংস্কৃতি, যদি আমি জানি না ওটা লৌকিক, এটা কেন অলৌকিক, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু ওই আপনি যদি দেখেন যে আমাদের ওখানে এই যে প্রত্যেকটা অঞ্চলের মানুষ, সে তার মতো করে তার জীবন, যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটে, দুঃখ আনন্দ বেদনা, এগুলো তার গানে, তার যাত্রাপালায়, তার যা যা সাংস্কৃতিক ফর্ম আছে সেগুলোর মধ্যে তুলে ধরে। যদি আমরা ব্যবহারিক সংস্কৃতির কথা বলি, আমি মনে করি সেটা তো পূর্ববঙ্গের একটা বিশাল ঐতিহ্য আছে, এবং সেই ঐতিহ্যকে বাদ দিয়ে বাংলার একটা সমন্বিত ঐতিহ্য রচনা করাটা খুব মুশকিলের কাজ হবে। আর ভবিষ্যতের কথা যেটা বলতে চাই, আমি মনে করি না যে বাঙালি সংস্কৃতির বা বাংলা ভাষার ভবিষ্যৎ শুধুমাত্র ঢাকাতেই। আমি মনে করি কলকাতা অবশ্যই একটা বড় ভূমিকা রাখবে, এবং অতীত যেমন ঢাকা আর কলকাতা মিলেই শেয়ার করেছে, ভাগ করে নিয়েছে, ভবিষ্যতেও দুই দলই ভাগ করে নেবে। আমি ফেরদৌস আজিমের কয়টা কথা প্রসঙ্গে বলতে চাই। ঢাকা সম্বন্ধে উনি খুবই ইন্সপায়ারিং কথা বলেছে, এবং এর বেশিরভাগ কথার সঙ্গে আমি একমত। এবং আমি মনে করি ঢাকার সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে আমাদের প্রমাণের তাগিদ আছে, যে আমাদের কিছু করে দেখাতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, সেটা সিনেমায় হোক, সেটা কবিতাতে হোক, সেটা ক্রিকেট খেলা হোক, সেটা ব্যবসা বাণিজ্য, নতুন জিনিস আবিষ্কার। ফলে আমাদের একটা তাগিদ আছে নতুন জাতির, যেটা হয় যে আমরা নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে চাই। এটা বোধহয় আমাদের একটা বড় শক্তির জায়গা। তো এই শক্তির বাইরে আমি একটু কিছু দুর্বলতার কথা বলতে চাই, তাহলে বোঝা হবে যে আসলে কি সংস্কৃতির ভবিষ্যৎ কি ঢাকা কিনা, এটা দ্বিতীয়বার ভাবার মতো কিছু পয়েন্ট পাওয়া যাবে। আমি ঢাকার শক্তির জায়গা যেমন জানি, যেমন একটা দুর্বলতার জায়গা বলি, এটা হয়তো আপনাদের একটা দুর্বলতার জায়গা, আপনাদের এখানে এরকম আছে কিনা আমি জানি না। আমাদের 4 মিনিট হয়ে গেছে, রাইট? হাত মাইক্রোফোন দেখলে বুঝতে পারছি। আমি লুঙ্গি প্রসঙ্গে একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের ওখানকার মানুষের প্রায় জাতীয় পোশাক বলা যায় লুঙ্গি, কারণ সবাই লুঙ্গি পরে। কিন্তু এই লুঙ্গি নিয়ে আমাদের হীনম্মনতার কোনো শেষ নাই। অর্থাৎ আমাদের দুইটা ব্যাপার ঘটেছে। একটা হচ্ছে আমরা বাইরে থেকে জিনিস যেমন নিয়েছি,
এটা খুব ভালো ব্যাপার। আর একটা খারাপ ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের কিছু কিছু ব্যাপারে আমাদের খুব হীনম্মন্যতা আছে। লুঙ্গির উদাহরণটা দিলাম এই কারণে, আপনি কেরালায় যান, ওরা ওদের জাতীয় পোশাক পরে ঘুরে বেড়াতে লজ্জা পায় না। সৌদি আরব যান, লজ্জা পায় না। পৃথিবীর যে কোনো দেশে যান, লজ্জা পায় না। আমরা লজ্জা পাই। ফলে আমাদের শক্তির যেমন জায়গা আছে, আমাদের কিছু হীনম্মন্যতার জায়গাও আছে। এটা সম্ভবত ঔপনিবেশিক শাসনের কারণে হয়েছে। আশা করি আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। তিনি বিতর্কের বিষয়টাকেই কিছুটা বিতর্কে ফেলে দিয়েছেন, দুটো অংশকেই অস্বীকার করেছেন, যেটা সাধারণত কেউ করে না। দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে তাগিদের কথা, অর্থাৎ একটা জাতি যদি অপেক্ষাকৃতভাবে নতুন হয়, একটা শহর যদি তার সংস্কৃতিকে অপেক্ষাকৃত নতুনভাবে আবিষ্কার করে, তাহলে তার তাগিদ থাকে নিজেকে প্রমাণ করে দেখাবার, এবং সেই যে ছটফটানি, সেটাই একটা বিরাট উজ্জীবনের জন্ম দেয়। আরেকটা কথা, সেটা হচ্ছে ভাষার সঙ্গে ক্ষমতার যোগকে উনি চমৎকারভাবে টেনে এনেছেন। কারণ এরম তো হতেই পারতো যে ক্ষমতার ভরকেন্দ্রটা যদি একটা শহর থেকে অন্য শহরে থাকতো, তখন অন্য শহরটাই হয়তো তার ভাষাটাকে ততটা বাংলা বলে মনে করতো না, বা অনেকে থাকতেন যারা তা করতেন না। আমরা দেখি আমাদের পরবর্তী বক্তা স্বপ্নময় চক্রবর্তী এ বিষয়ে কি বলেন। স্বপ্নময় তাকে আমরা সকলেই প্রায় চিনি। তিনি অসামান্য গদ্যকার, বাংলা অন্য ধারার গদ্যের একটি প্রধান নাম। ছোট গল্প, উপন্যাস, কলাম তো বটেই, নাটকও লিখেছেন এবং অনেকগুলি পুরস্কার পেয়েছেন। এই যে সঞ্জয় আমার বন্ধু, উনি বিশ্বাস করেন যে ঢাকাতেই হবে। এখন আমরা জানি বিশ্বাসের সঙ্গে যুক্তির সাপে নেমলে সম্পর্ক। বিশ্বাসে কেষ্ট মেলে, বিশ্বাসে খ্রিস্ট মেলে, বিশ্বাসে আল্লাহ রসুল মেলে, বিশ্বাসে ঢাকাও মেলে, কিন্তু বিশ্বাস দিয়ে কিছু হয় না। এখন ওনার যুক্তি আরেকটা কি বললেন, যে ওই তো ঢাকায় সত্যেন বোস ঢাকায় গিয়ে মডার্ন ফিজিক্স করেছেন। আরে সত্যেন বসুর মতন মানুষ উনি দ্বারভাঙ্গা কিংবা ভাগলপুর ইউনিভার্সিটিতে গিয়েও একই গবেষণা করতে পারতেন, তার কাছে সেই ঢাকার দরকার ছিল না সেটা। আর আমাদের ফিরদৌস ম্যাডাম বললেন যে আমাদের এখনো অমিত সম্ভাবনা, কারণ আমরা একটা নতুন জাতি। 71 সালে আমরা জন্মেছি, এর আগের 47 থেকে 71 উনি ভুলে গেছেন। তো এই যে নতুন জাতি, ফাঁকা ফুটবল মাঠ পেয়েছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি ফুটবল মাঠ পেয়েছেন 8 গজ বা 6 গজের একটা ফুটবল মাঠ পেয়েছেন। এই ফুটবল মাঠে আপনি কত দূর খেলবেন? আপনি গোল পোস্টে গোল মারবেন, গোলটা ফিরে আসবে, আবার আপনার পায়েই আসবে। ভারতবর্ষ মানে কলকাতা পেয়েছে একটা বিরাট ফাঁকা ময়দান, আমাদের চারিপাশে জানালাগুলো খোলা, সমস্ত প্রদেশ থেকে এখানে হাওয়া আসছে। আপনারা বলতেই পারতেন, আর পরে 2 মিনিটে বলবেন হ্যাঁ বদ হাওয়াও আসছে। হ্যাঁ, বদ হাওয়া তো আসছে নিশ্চয়ই, কিন্তু কলকাতার ফুসফুসটা এমন, ফুসফুস কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, অক্সিজেনটাই নেয়। আমরা বদ হাওয়াও নেব, কিন্তু যেটা দরকার সেইটুকুই রাখবো, বাদবাকি ছেড়ে দেবো। আমরা অনেক কিছুই নিয়েছি তো কলকাতায়। এই যে আমাদের যদি বলে হিন্দি, ওগুলো হিন্দি, কিন্তু ওগুলো তো এখন বাংলাই। আর যদি আমি বলি ওই যে ওই যুগ যুগ জিও, ওটা কি বাংলা নয়? অমুক মাই কি জয়, দুর্গা মাই কি জয়, এমনকি বিশ্বকর্মা মাই কি জয়, এটা তো বাংলাই। আচ্ছা, গণপতি বাপ্পা মুড়িয়া বাংলা, এমনকি লে হালুয়া বাংলা, তেরা কেয়া হোগা কালিয়া এটাও বাংলা। এটা আমরা এখন বাংলার মধ্যেই নিয়েছি। সুতরাং এই বাংলাগুলো আমরা সব গ্রহণ করেছি। বাংলাদেশ আপনারা এখন দাদাগিরি করেন, যেটা 52 হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে, ইউনেস্কোতে একটা ভাষা দিবসও আপনারা নিয়েছেন। কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতা কেন্দ্রিক বাংলা, এটা যেটা 70-এর পর হলো, তারপরে এর আগের কথা আপনারা ভাবুন, আইয়ুব খান আমলের বাংলা। সেইখানে যখন সকালে উঠিয়ে আমি ওই ফজরে উঠিয়ে আমি দেলে দেলে বলি, সারাদিন আমি যেন শরীয়তে চলি, এইটাই যখন এখন দাদাগিরিতে এসে যায়, অতি আবেগ। আপনারা একটু আগে বললেন যে আমরা এখন আবেগগ্রস্ত, করে দেখাতে হবে, আমাদের দেখাতে হবে, কিছু করতে হবে। মানে নতুন খাবারের প্লেট পেয়েছি, আমি প্রচুর পরিমাণে খেয়ে যাব, হজম হবে না। ফলে যেটা হয়েছে, অতি আবেগে কবিতাগুলো এরকম হচ্ছে। হবার কারণ আছে, তার কারণ যখন বাংলাদেশ হবার পরে কিন্তু
ওই সেই মুসলিম আমলের, আইয়ুব খান আমলের যখন এটাকে একটা মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত ছিল, মুজিব ধর্মনিরপেক্ষ করলেন, আবার সেটা অবশ্য রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে, যাকে, কিন্তু সেই প্রেতাত্মাগুলো কিন্তু ভর করেই ছিল। সেটা ছিল বলেই এই ধরনের কবিতা লেখা হয় যে বাংলা আমার কালিজারে ভাই, বাংলা আমার জান, গুল বাগিচায় বুলবুলি দেয় ফজরের আজান। হিন্দির চাপের চাইতে এই চাপ কি কোনো অংশে কম? আমাদের সিরিয়ালের বাংলার কথা বললো, সিরিয়ালের বাংলা ঠিক আছে, আপনি রোয়াকের বাংলা ভাবুন না। আমরাই তো কতটা, ধরুন অমুক হচ্ছে টিউবলাইট, এটাকে কতটা বুদ্ধি আছে এর মধ্যে, কতটা উইট আছে ভাবুন। টিউবলাইট স্বপ্নবাদার 1 মিনিট আছে। আচ্ছা, যে ঘেটে আছি, ল্যাদ, ঘেটে ঘ, জমে ক্ষীর, হ্যাং, চিল, ফিদা, ক্র্যাশ, এই সমস্ত কি? এই সমস্ত তো আমরা বাংলা এনেছি, আমাদের এই তরুণরা এনেছে, কলকাতার বাংলা এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই, ধরে নিন আমাদের দেশ ভাগ হলো, পাকিস্তানে খেয়ে নিল বাংলার একটা অংশ। পাকিস্তানে যখন খেয়ে নিল, ঠ্যাংটা খেয়ে নিল, ধরুন ঠ্যাংটা হচ্ছে এই বাংলাদেশ, এই মানে তখনকার পূর্ব বাংলা। এবারে আবার ঠ্যাং গজিয়েছে, টিকটিকেরও ল্যাজ গজায়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর ঠ্যাং যদি নাও গজায়, সুধাচন্দ্রন সে তো কৃত্রিম পা দিয়েও নাচ করেছিলেন। বাংলা এখন আবার চলছে, ঢাকা আবার চলছে, কিন্তু বাঘে কিন্তু মাথায় দাঁত বসাতে পারেনি। এই মাথাটা হচ্ছে কলকাতা, কলকাতায় দাঁত বসায়নি, কলকাতার মাথাটা, এবং পাটা ঢাকায় ছিল। পাকিস্তান খেয়েছে বা ইতিহাস খেয়েছে, চলছে আবার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ হোক বা ব্যায়াম হোক বা ফিজিওথেরাপি হোক, যে করে হোক, বাংলাদেশ আবার চলতে শুরু করেছে। কিন্তু তার ভবিষ্যৎটা যে ওইখানেই পড়ে আছে, ভবিষ্যৎটা ইজারা নিয়ে নিলাম, এটা আমার এরিয়া, বাংলা আমার বাংলা, তুমি কোনো কথা বলতে পারবে না, এটা একেবারে বিশ্বাস করা যায় না। সুতরাং এই উপুর করা দাদাগিরি, যে উপুর করে বাংলা ভাষাকে ঢেকেছিল, সেই ঢাকা আমাকে উঠিয়ে দিতে হবে। ঢাকাতেই সব ঢাকা নেই। ধন্যবাদ স্বপ্নময়দা। ঢাকাতে সমস্ত কিছু ঢাকা নেই বলছেন। প্রথমে আবার বলেছেন বিশ্বাসে কিছু হয় না। অনেকের মতে বিশ্বাসে অনেক কিছু হয়, অনেকে বিশ্বাস করেই অনেক দূর এগিয়ে যান, কিন্তু স্বপ্নময়দা বলেছেন যে আবেগ নয়, তোমাকে যুক্তিতে নির্ভর করে এগোতে হবে। বলেছেন বাংলাদেশ বাংলা ভাষা নিয়ে অনেক কাজ করছে, কিন্তু তাদের কাজের ক্ষেত্রটা যেহেতু সীমিত, সেহেতু ক্ষেত্রফলটা বিশেষ হবে না। এবং হালুয়া থেকে কালিয়া, এই সমস্ত যে জিনিসটা, এই সবকটাকে বাংলা বলে গ্রহণ করার যে উদারতা, সেটা কলকাতার আছে, ঢাকার অতটা নেই। ফলে উনি এবার ভাষার সঙ্গে ভাষার রক্ষণশীলতা এবং ভাষার উদার মনস্কতা, ভাষা কতটা গ্রহণ করব আর করব না, সে বিষয়ে উদারতার কথাটাও আমাদের কাছে নিয়ে চলে এলেন। আমাদের বিতর্কের প্রথম যে পর্যায়, সেটা এখানেই শেষ। এর পরের পর্যায়টা সংক্ষিপ্ত, কারণ সকলে বলার সময় পাবেন মাত্র 2 মিনিট, এবং 2 মিনিট সত্যি বলতেই চলে যায়। আর আমি এই বিরক্তিকর কাজটা, আপনার এর 1 মিনিট বাকি, এই সব আর করবো না। 2 মিনিট তারা বলুন, 2 মিনিট পর হয়তো এখান থেকে কোনো একটা কথা বলা হবে। প্রথমে বলবেন ফিরদৌস আজিম, যিনি এই বিতর্কের প্রথম বক্তা ছিলেন। তিনি এতক্ষণ অন্যদের কথা শুনেছেন, এই মুহূর্তে স্বপ্নময়দার কথাও শুনেছেন। দেখা যাক তিনি এই কালিয়া বা হালুয়া, এই রান্নাটা ছুঁড়ে ফেলে দেন নাকি গ্রহণ করেন। না, আমার কাছে মনে হচ্ছে যে আমরা এত কলকাতার উদারতা নিয়ে কথাগুলো শুনলাম, কিন্তু যেখানে প্রথম বক্তা থেকে শুরু করে শেষ বক্তা পর্যন্ত যেটাকে মুসলমানি বাংলা বলা হয়, সেটাকে একটা অগ্রাহ্য করা, সেটাকে একটা প্রত্যাখ্যান করার একটা প্রবণতা, আর সেটাকে শুরু থেকেই দোভাষা বলে ইত্যাদি করে আমরা বাদ দিয়েছিলাম। আমার মনে আছে যে নজরুল ইসলামের যে কবিতা, সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, এই খুন শব্দ নিয়ে রবীন্দ্রনাথই এত আপত্তি নিয়েছিলেন যে বাংলা শব্দ এটা না, বাংলা হবে খুন খারাপিতে বাংলা হয়, কিন্তু খুন তো এখানে যদি বলতেন টক বগিয়ে রক্ত হাসে, এই না ছন্দ আসতো, না স্পিরিট আসতো, না কিছুই আসতো। আমাদের দেশে আমরা হাঁটতে চলতে, এই বিয়া শাদি করবি না, এই বিয়াও বলি শাদিও বলি, একই সাথে এই যে বাংলার যে বৈচিত্র্য, বাংলা ভাষার যে আমার মনে রিচ ভান্ডার, সেটার উত্তরাধিকারী আমরাই। আর
আজকের আমরা সিরিয়ালের কথা কিন্তু কলকাতার লোকেরাই নিয়ে এসছেন। আমাদের রেডিওর ভাষা যদি শোনেন, আমাদেরও মুরব্বীরা খুব ইয়ে করেন, যেটার মধ্যে আমিও পড়ি, যে কি এটা বাংলা, এটা বাংলা না ইংরেজি, ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ডিজে কি আরজে নিয়েদের কথা হয়। আর আমাদের সব বাংলা যাচ্ছে ফেসবুক ইত্যাদির জন্য। কিন্তু আমার মনে হয় ঢাকা শহরে, যদি ঢাকা শহরকেই নিই, বাংলাদেশ গোটাকে না নিই, বাংলার যে ভ্যারাইটি, যে বৈচিত্র্য, যে বাংলা ভাষা হোক, বাংলার বিভিন্ন চালচলন হোক ইত্যাদি, সেখানে আমি বলবো না যে আমরা একটা আলাদা জগতে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। হয়তোবা আমরা জিওগ্রাফিক্যালি একদম কাছে থেকেও ভারতবর্ষের থেকে একটু বিচ্ছিন্ন, যেহেতু আমাদের আসা যাওয়ায় অনেক অসুবিধা, কিন্তু কলকাতার সাথে তো একটা হৃদয়ের যুক্ত আছেই, এবং সাংস্কৃতিক একটা যোগসূত্র থেকেই গেছে, সেটা চলছে। কিন্তু পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ অনেক বেশি। যদি আপনি একটা ছোট ঢাকা এয়ারপোর্টেই যান, তাহলে আপনারা দেখবেন যে কত ফ্লাইট কত জায়গায় যাচ্ছে, আর কত ধরনের লোক সেই ফ্লাইটগুলো নিচ্ছে। সেখানেই আপনি দেখতে পারবেন যে এই ইনফ্লুয়েন্সগুলোও আমাদের কাছে এসে বাংলাকে এফেক্ট করছে। এই শুনছিলাম যে আমরা ওই পাকিস্তান আমলের ইসলামীপনা নিয়ে পড়ে আছি। না, আমার মনে হয় না। আমরা আবারও, আমার কাছে এটা একটু ডেঞ্জারাস মনে হয়, যে ইসলামীপনা আসছে সেটা অন্য রকমের ইসলামীপনা। সেটা আসছে মালয়েশিয়া থেকে, হয়তো মধ্যপ্রাচ্য থেকে। সেটা ওই রাষ্ট্রধর্মের কারণে আসছে না, সেটা ওই ঐতিহাসিক কারণে আসছে না, এই বিশ্বায়নের জন্যই আসছে। তো তার থেকে হয়তো আমরা, যদি আপনারা যেটা বলছেন ভালোটা নিয়ে নেন, খারাপটা ফেলে দেন, আমরাও ওই প্রসেসে থাকব, আর আমরাও হয়তো বাংলাকে আরও বড় জায়গায় নিয়ে যাব। এখনও আমি মনে করি যে আমরা যদি নিজেদেরকে নতুন বাংলা হিসেবে ভাবি, নতুন দিগন্ত উন্মোচন করছে এই ঢাকায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। উদারতা ও বিচ্ছিন্নতা কথা দুটোকে ধরে উনি চমৎকার বলেছেন যে হতে পারে কলকাতা থেকে ঢাকা বিচ্ছিন্ন, তার মানে এই নয় যে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এবং কলকাতা থেকে বিচ্ছিন্ন হলেই যে বিরাট বিচ্ছিন্ন হয়ে যাবে একটা শহর, তার কোনো মানে নেই। উদারতার কথা তুলেছেন যে কে বলেছে যে শব্দগুলোকে হয়তো কিছুটা ব্যঙ্গের সুরে এর আগে ধরা হয়েছে, সেই শব্দগুলো বাংলা ভাষার শব্দ নয়, তাতে হয়তো বাংলা ভাষাটা অনেক বেশি ব্যক্ত হয়ে ওঠে। দেখা যাক এই বিষয়ে কি বলেন শুভা প্রসন্ন, যিনি এই বিতর্কের দ্বিতীয় বক্তা ছিলেন এবং প্রথমেই প্রসঙ্গটা তুলেছিলেন যে কিছু কিছু শব্দ আছে যেগুলো তার মতে অতটা বাংলা নয়। আমার বিপক্ষের বক্তা সঞ্জয় আমাকে অশিক্ষিত করেই ছেড়েছিল। তা আমি যে শিক্ষিত সেটা প্রমাণ দেওয়ার দরকার নেই। বিশেষত উনি যে কথাগুলো বললেন সেগুলো আমি ভালো করেই জানি। তর্কের খাতিরে হয়তো তর্ক করতে পারেন, যাদবপুরের ছেলে তো, যাদবপুরের অধ্যাপক তো, এরা তর্ক ভালোবাসে এবং অনেক কিছুই উড়িয়ে দেয়, গুড়িয়ে দেয়। তো সেই কারণেই যে পক্ষে বসেছে তাকে শান দিয়ে কিছু করার চেষ্টা করেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই কলকাতার ভাষাই একদিন গোটা বাংলার স্বীকৃত ভাষা হবে। আজকে যদি ঢাকা রেডিও আমরা শুনি, টেলিভিশনেও যে পাঠ শোনা হয়, সেটা কিন্তু এই কলকাতার ভাষা। আর কি বলবো, নিউ মার্কেটটা তো কজন আর আমাদের এখানকার মানুষ যায়? সমস্ত ঢাকাবাসী বা বাংলাদেশের মানুষরা নিউ মার্কেটে আসেন। সেটাও তো একটা সংস্কৃতি, রূপচর্চা, প্রসাধন, এসবের তাগিদে। আর প্রাণের তাগিদে, মনের তাগিদে তো সমস্ত হাসপাতালগুলো ভরে আছে। সুতরাং এগুলো কিছু বাদ দেওয়া যায় না। এবং যারা পক্ষে বক্তা হিসেবে বললেন তাদের তো কিছু বলতে হবে, কিন্তু ওরাও ভালো করে উপলব্ধি করেন যে সংস্কৃতির একেবারে শুরুয়াত, বাংলা সংস্কৃতির এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু কলকাতা। ধন্যবাদ শুভাদাকে। তিনি শুধু ঢাকাকে নয়, যাদবপুরকেও
কিঞ্চিত কটাক্ষ করেছেন। এরপরেই বলবেন সঞ্জয় দা, দেখি তিনি কি বলেন। সুভাদা সংস্কৃতি কথাটা ধরেই কিছুটা টান মেরেছেন। তিনি বলেছেন সংস্কৃতি শুধুমাত্র হয়তো ভাষা বা নাটক বা গান এইখানে সীমাবদ্ধ নয়, হয়তো এমনকি সাজ পোশাক, এমনকি হাসপাতালে নিজের রোগ দেখানোও একটা সংস্কৃতির অঙ্গ। দেখি সঞ্জয় দা, যিনি সাংস্কৃতিক একজন ভাষ্যকার, তিনি এই বিষয়ে কি বলেন। এখন আমি আর 120 সেকেন্ডে কি বলবো, একটা কথা যে আমি দেখলাম যে সাজাত্যাভিমান কিভাবে আহত হয়। প্রত্যেকেই বলছেন আমরা এই করেছি, আমরা ওই করেছি, ইত্যাদি ইত্যাদি। এমনকি স্বপ্নময়, যিনি গদ্য লেখেন, তিনি অনেক কথা বললেন, কিন্তু স্বপ্নময় কি জানেন না আখতারুজ্জামান ইলিয়াসের কথা? চিলে কোঠা সেপাই ছাড়া এসব যা স্বপ্নময় বলছেন তার একটাও হতো না। এটা ঐতিহাসিক সত্য। যদি বাংলা সাহিত্যের ইতিহাস ভাবি, সেটা তো অখণ্ড। যে সাহিত্য আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম দেয়, যে সাহিত্য যে রাতে পূর্ণিমা ছিল, এই ধরনের উপন্যাসের জন্ম দেয়, স্বপ্নময় আয়নার সামনে নিজেকে খোলা উচিত। তাহলে বোঝা যাবে যে বাংলা উপন্যাস, অন্তত আখ্যান, এখন বাংলাদেশে অনেক অনেক বেশি হচ্ছে। আমি আইয়ুব খানের কথা বলছি না, এগুলো বলার সময়ও নাই, কিন্তু সোজা কথায় এখন যাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলা হচ্ছে, তিনি তার শাসনকালে একটা লুক ইস্ট নীতির ঘোষণা করেছিলেন। আসল কথা হচ্ছে আমাদের মতন অপশ্চিমী দেশগুলো পূর্ব দিকেই তাকাবে, এবং এক্ষেত্রে ঢাকা একটা সাংস্কৃতিক পরিসর, ঢাকা একটা শহর বা একটা ভূগোল তা না। ঢাকায় অনেক খারাপ জিনিস আছে, সবাই জানে। ঢাকার গোয়ালন্দ থেকে ইলিশ মাছ পরিষ্কার করে না খেলে পেট খারাপ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ওরমভাবে ঢাকাইয়া বাঙাল নয়, কিন্তু কথা হলো যে ঢাকাতে যে নতুন জীবন আছে, আমাদের ডেকাডেন্সের আভিজাত্য সেটাকে স্পর্শ করতে পারছে না। এটা খুব ঘটনা। যেমন আমি বলছি, যাদবপুরের কথা তোলা হলো বলে, যাদবপুর পূর্ব ভারতের এবং দেশের অন্যতম প্রধান ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেকনোলজির জায়গা। আপনি যদি বুয়েটের সঙ্গে তুলনা করেন, যাদবপুর আর বুয়েট প্রায় একই সঙ্গে হয়েছিল। 1906 সালে যাদবপুর, আসানুল্লাহ টেকনিক্যাল স্কুল 1912 সালে, যে বছর রাজধানী স্থানান্তরিত হয়। এই যখন পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হলো, আমি আমার নিজের প্রয়োজনে ঢাকা যাই বলে বলছি যে আজকে সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 135 নম্বর জায়গায় গেছে। ভারতবর্ষে তার উপরে আছে শুধু আইআইটিগুলো, সবকটা নয়, মূল 5টা, এবং আইআইএসসি। একটা জাতি এতদিন এত অসুবিধে সত্ত্বেও টেকনোলজিতে এই জায়গাটায় গেছে, তাত্ত্বিক পদার্থবিদ্যা বা তাত্ত্বিক, এতে প্রশংসার জায়গা নয়। একটা জাতি তার নাটকে, আমরা এখানে চুলচেরা বিচার করছি না, যে জায়গা গেছে এটা প্রশংসার বিষয় নয়। আর এই আমার ঠাকুরদাদার আমলে এই ছিল শুধু নস্টালজিয়া। এখন কিন্তু স্যার বীরেন মুখার্জির বাড়িতে ঝুড়ি নেমেছে। এখন প্রথম 700 জন বড়লোকের মধ্যেও বাঙালিরা নেই। কলকাতা এয়ারপোর্টে কটা ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে উনি ঠিকই বলেছেন, তা ভেবে দেখতে হয়। এবং কলকাতায় যত কারখানা ছিল আশেপাশে সব প্রমোটারের হাতে চলে গেছে। এটা একটা ট্রেডিং সেন্টার, এতে নানা রকম মাল বেচা হয়, আমাদের মালও বেচা হলো। এই ভেবে বিপক্ষের বক্তারা আনন্দ পেতে পারেন, তাতে সত্য ঢাকা থাকে না। ঢাকা যেটা থাকে না তাকে ঢাকতে দেওয়া উচিত না, যেটা ঢাকা থাকে সেটা ঢাকাই থাকা ভালো। ধন্যবাদ সঞ্জয় দা। সঞ্জয় দাও সংস্কৃতির সংজ্ঞাটাকে টেকনোলজির দিকেও নিয়ে চলে গেছেন। এটা খুব বিচ্ছিরি ব্যাপার, যেটা বিতর্কের দ্বিতীয় পর্যায়ে অনেক অনেক সংজ্ঞা খুলে যাচ্ছে, কিন্তু এখন আমাদের সময় বেশি নেই। আখতারুজ্জামান ইলিয়াসের কথা তুলেছেন, যেটা এতক্ষণ কেউ তুলছেন না কেন এটা ভেবে আমি কিছুটা ব্যক্তিগতভাবে স্তম্ভিত হয়েছিলাম। সেটা খুব ভালো। এবার দেখা যাক শ্রীজাত কি বলেন এই বিষয়ে, মানে শুভপ্রসন্ন এবং সঞ্জয় দা যা বলেছেন তার প্রেক্ষিতে। আসা যাওয়ার 20 সেকেন্ড নিশ্চয়ই বাদ দেওয়া হবে। সেটা ছাড়া যেটা পড়ে থাকে, আমি সেটাই বলছি যে সংস্কৃতিকে বারবার বিভিন্ন শাখা দিয়ে দাগিয়ে দেওয়ার প্রবণতাটাও বোধহয় ঠিক নয়। সাহিত্য, ক্রীড়া, রাজনীতি, এমনকি এই যে এখন চিকিৎসা বা টেকনোলজি, যদি তাও হয় তাহলে সংস্কৃতি আসলে সম্মিলনীটা, গোটাটা, পুরো প্রবাহটা মিলে সংস্কৃতি, কোনো একটা শাখা সংস্কৃতি নয়। আর তাই যদি সংস্কৃতি হয় তাহলে সংস্কৃতি অর্জনের কথা বলে, বর্জনের কথা কখনো বলে না। সেই অর্জনে কলকাতা অনেক এগিয়ে আছে। আমি দুটো কথা বলে চলে যাব, 1 মিনিট করে লাগবে নিশ্চয়ই। একটা হচ্ছে ছোটোবেলায় যখন লেখালেখি শুরু করেছিলাম, তার নাম বা তার সংস্থার নাম এখানে নিচ্ছি না, কারণ তাহলে হয়তো তিনি কখনো শুনলে বিব্রত হবেন। তাদের ছাদে একটা চমৎকার অনুষ্ঠান হতো প্রত্যেক মাসে।
আর সমস্ত তরুণ বাংলা ভাষাভাষীর লেখক কবিদের ডেকে তিনি সেই ছাদে কবিতা পড়াতেন, তার ভিডিও করতেন, সেগুলো পোস্ট করতেন, আপলোড করতেন এবং নিউজ লেটার বার করতেন, এবং তার সেই উন্মাদনা আজও আছে। আজও তিনি ছাদে একটা অনুষ্ঠান হলে সবসময় আমরা যেয়ে উঠতে পারি না, কারণ সেই কৈশোর থেকে বা যৌবন থেকে ব্যস্ততা বেড়েছে, কিন্তু এখনও তিনি মাসে একটা অনুষ্ঠান করেন নিজের ছাদে, এবং সেটা বিরাট আকারে করেন বাংলা কবিতার জন্য। এই মানুষটি গুজরাটি, বাঙালি নন। আর যে কথা বললে হয়তো একটু পরে নেমে গেলে মালা ধারে কাছে আছে, মালা মারতেও পারে এবং সামনের বার ভালো ভালো ডিনারের সুযোগ এবং এখানে বক্তৃতার সুযোগ হারাতেও পারি, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা এখন কলকাতার অন্যতম সবচাইতে বেশি আকর্ষণীয় সাহিত্য অনুষ্ঠান। শুধু সাহিত্য নয়, এখানে রাজনীতি, ক্রীড়া, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এবং খোলা পরিসরে আলোচনা হয়। আজকে যখন ভারতবর্ষের অন্য শহরে যাই, কলকাতা লিটারেরি মিট যেটা ভিক্টোরিয়ার প্রাঙ্গণে হয়, সেটাকে দিয়ে অনেকে কলকাতাকে এখন চেনেন, তার কথা বলেন। জিৎ এর পেছনে একটা বড় স্তম্ভ হিসেবে কাজ করে, তার টিম কাজ করে। কিন্তু যে মানুষটির নাম আপনারা এই পুস্তিকা খুললে দেখতে পারবেন, মালবিকা ব্যানার্জি বলে, সে কিন্তু বৈবাহিক সূত্রে পদবি গ্রহণ করেছে বাঙালির। সে বাংলার মানুষ নয়, বাংলায় তার জন্ম নয়, সে জন্মসূত্রে বাঙালি নয়। এরা যতদিন আমাদের পাশে আছেন ততদিন ভবিষ্যৎ কলকাতায়। ঢাকা কিন্তু এত প্রেম, এত ভালোবাসা এখনো পায়নি। ধন্যবাদ শ্রীজাত। একেবারে যে কলকাতা লিটারেরি মিটে কথা বলছে তারই গোড়া ধরে, আক্ষরিক অর্থে গোড়া ধরে টান মেরেছে। এই নিয়ে আমি আর কোনো আলাদা রকম মন্তব্য করব না। পরের বক্তা মোস্তফা সারওয়ার ফারুকিকে আমি মঞ্চে যেতে অনুরোধ করব, দেখা যাক উনি কি বলেন। আমি 2 মিনিট তো 2টা প্রসঙ্গ কথা বলে শেষ করব। আমরা জানি যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ভারতের সংসদে বোধহয় এরকম একটা আইন পাশ হয়েছে বা হচ্ছে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী যে দেশগুলো থেকে যদি কোনো হিন্দু ভারতবর্ষে আসে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এটা একটা খবর। আর আরেকটা খবর হচ্ছে, আমি বাংলাদেশ থেকে আসার সময় দেখেছি যে ভারত থেকে বেশ কিছু রোহিঙ্গা মুসলিমকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা নো ম্যান্স ল্যান্ডে আছে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন যে ভারত ধর্মনিরপেক্ষ। আমরা সবসময় ভারতের দিকে তাকিয়ে থাকি কেন, যে এটা ধর্মনিরপেক্ষতার একটা বড় উদাহরণ। এখন কলকাতার বন্ধুদের এবং ভারতের বন্ধুদের ভাবার সময় এসছে তাদের ধর্মনিরপেক্ষতার একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা, যেখানে বলছে যে তোমরা যারা হিন্দু ধর্মের অধিকারী তারা আসলে নাগরিকত্ব পাবে, আর তুমি রোহিঙ্গা, তুমি মুসলিম, ইউ গো আউট অফ দিস কান্ট্রি। এইটা একটা যে সমস্যা তৈরি করে, সেই সমস্যার সঙ্গে আমি শব্দের সমস্যা দেখতে পাচ্ছি। অর্থাৎ শুভপ্রসন্ন দা হিন্দি শব্দ নিতে রাজি আছেন, কিন্তু জি নিতে রাজি নেই, গোসল নিতে রাজি নেই এবং অন্যান্য শব্দ নিতে রাজি নেই। আমার মনে হয় একটু উদারতা আমাদের প্রয়োজন আছে সবার। আর শেষ করতে চাই একটা কথা বলে, পূর্ববঙ্গের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। ওই যেটা বললাম, পূর্ববঙ্গের কবিদেরকে আমরা লোককবি নাম দিয়ে ওটাকে তুচ্ছ করে গেছি। লালন ফকিরের মতো বড় কবি গত কয়শো বছরে এই মানে 2 বাংলা মিলে জন্মেছে কিনা সন্দেহ, এবং ভবিষ্যতেও কতদিন পরে আসবে আমি জানি না। ফলে আমাদের সময় এসছে এই মধ্যবিত্ত বাঙালিদের কি বলে বাবু সংস্কৃতির মধ্যে যারা সাহিত্য করে তাদের বাইরে যারা আছে ওদের দিকে আমরা একটু আমাদের রাডারটা ঘোরালে অনেক কিছু দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। চমৎকার বলেছেন মোস্তফা। তিনি আজকের ভারতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কলকাতার অনুদারতাকে মিলিয়েছেন এবং বলেছেন যে এরকম বলা যায় না যে এই শব্দগুলো নেওয়া হবে আর ওই শব্দগুলো নেওয়া হবে না। লালন ফকিরের কথা তুলেছেন। পরের বক্তা স্বপ্নময় চক্রবর্তী। আমার 2-3টে কথা বলার আছে। 1 নম্বর হচ্ছে আবার সেই সঞ্জয়কে ধরেই টানতে হয়। সঞ্জয় বলল যে আখতারুজ্জামান ইলিয়াস আয়নার সামনে দাঁড়াতে হবে। আখতারুজ্জামান খালি আখতারুজ্জামান বললে তো হবে না, আমাকে তো ওয়ালিউল্লাহ থেকে বলতে হবে, আমাকে তো আলোল থেকে বলতে হবে। আমাদের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী, তাহলে চন্দ্রাবতীর কথা বলতে হবে। তাহলে অতীত, আমি কত অতীতে যাব? চন্দ্রাবতী ছিল, আলোয়াল ছিল, মগন ঠাকুর ছিলেন। সুতরাং যে অতীত, আমাদের অতীত কলকাতায়, এই কথাটা ঠিক নয়। কতটা অতীত? আমরা রেনেসাঁ পিরিয়ডটাকে যদি একটা অতীত ধরি তাহলে সেটা হলে অতীত হয়, না হলে অনেক দূরে যেতে হবে।
আমরা আলোয়াল থেকে শাহিন আক্তার, তারপরে পাপড়ি রহমান, সব মানে সেলিনা হোসেন, প্রত্যেককেই দেখেছি। কিন্তু একই রকম যদি বলি, এদের লেখা পড়েছি দেখেওছি, কিন্তু একটা জিনিসও দেখেছি, স্বাধীনতার 70-এর পর আমাদের কলকাতায় যে এক ঝাঁক লেখক বেরিয়ে এসেছে এবং এখনো বেরোচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াস আমাদের আগের প্রজন্মের সমরেশ মজুমদার বা সমরেশ বসু, তাদের প্রজন্মের, হাসান আজিজুল হক শীর্ষেন্দুদের সময়কার লোক। কিন্তু 70-এর পর যারা এসেছে তাদের কি দিয়েছে? 70-এর পর বাংলা গান, আমাদের বাংলা গান দেখুন, আমি মানবেন্দ্র, মান্না, তরুণ, বনশ্রী সব ছেড়ে দিচ্ছি, এদের কথা বাদই দিলাম, আমি ধরে নিলাম ওরা অতীতের। কিন্তু তারপর আমরা সুমনকে পেয়েছি, নচিকেতাকে পেয়েছি, তারপরে কতগুলো ব্যান্ড পেয়েছি, চন্দ্রবিন্দু, লক্ষ্মীচারা, ফসিলস, ক্যাকটাস, মাইলস ইত্যাদি ইত্যাদি পেয়েছি। এরকম যেখানে যাব, কি বলছেন? হ্যাঁ, মাইলস ওদের, আমি আপনাদের ইনক্লুড করেই বললাম। আমি যদি আপনাদের ইনক্লুড করি তাহলে তো একটা হচ্ছে, এখানে তো 7খানা, এখানে তো 7 জন পাচ্ছি আমরা। ভালো ভালো, হ্যাঁ, ছবির ক্ষেত্রে আমরা মোকাম্মেলকে পেয়েছি, ফারুকিকে পেয়েছি, তারেক মাসুদকে পেয়েও হারিয়েছি। হ্যাঁ, ইয়ে ছিল ওই চাষি নজরুল ইসলাম। কিন্তু এখানে কি সিনেমায় পাইনি? হিসেব লম্বা লিস্ট হয়ে যাবে, আমি তো 2 মিনিটের বেশি সময় পাবো না। হ্যাঁ, সুতরাং যেটা বলছি যে এরকম তর্ক করে লাভ নেই। একটা জিনিস শুধু আমি শেষকালে বলতে চাই, আমি জানি না ও ভোট নেবে কি নেবে না, তবে একটা জিনিস, যেহেতু আমি শেষ বক্তা, আমি একটা জিনিস বলতে চাই যে ওই বাংলা সাহিত্য সংস্কৃতি, ব্যবসা বোধহয় নয়, ব্যবসার কথা বলেছিলেন যে কত আমাদের বীরেন মুখার্জির বাড়ি তো ধসে গেছে, কিন্তু ওই কে কত কোটি টাকার বড়লোক হয়েছে সেটা যদি বলি, ভারতবর্ষ এবং বাংলাদেশ বলতে হবে। এবং এটা ঠিক, ব্যবসাটা ঠিক সংস্কৃতির মধ্যে পড়ে না বোধহয়, এই গান সাহিত্য ইত্যাদি। আচ্ছা, যদি পড়ান তাহলে পড়ে হ্যাঁ, এখন বাংলাদেশ খুব ভালো ব্যবসা করছে, গার্মেন্টসের ব্যবসা করছে, ফুডের ব্যবসা করছে, ফার্মাসিউটিক্যালের ব্যবসা করছে, খুব ভালো ব্যবসা করছে, ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, সমস্ত নিয়ে আমি যেটা বলতে চাই যে একটা প্রদীপ, সেই প্রদীপটা কিন্তু হুমকির মধ্যে আছে বাংলাদেশের। হ্যাঁ, এখানে ফিরদৌসী ম্যাডাম একটা কথা বলেছিলেন যে আমরা এইসব শব্দগুলি ইসলামী কি বলে, এইসব শব্দগুলোকে আমাদের আপত্তি কেন? একেবারেই আপত্তি নেই। সেই কবে ভরতচন্দ্র তুর্কি বা ফার্সি ব্যবহার করতেন, তখন কেউ আপত্তি করেছিল বলে ভরতচন্দ্র বলেছিলেন, না রবে প্রসাদ গুণ, না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনি মিশাল। ভরতচন্দ্র বলেছিলেন, তিনি যাবনি মিশিয়েছিলেন, কিন্তু জোর করে যে মেশানো, আমি সে কথা বলছি। জি মানে তো সেখানে আমরা নবাবের কাছে বলতাম জি, জাহাপনা, সেই জিটা কেন আমরা এখনো রাখবো? আমি তো সেই ব্যাকল্যাশের কথা বলছি। এটাই হচ্ছে কথা। শেষকালে বলছি, একটা প্রদীপ জ্বলছে, বাংলাদেশ একটা হাত দিয়ে আড়াল করুক বদ হাওয়া, আরেকটা হাত দিয়ে ঢাকা কলকাতা আড়াল করুক, ওটাকে জ্বালিয়ে রাখুক, আর দুটো হাত হাওয়া আটকাক, প্রতিরোধ করুক। কারণ প্রতিরোধে, এই একটা হাত প্রতিরোধ করতে কিছু পারে না, কিন্তু একটা বিশ্বাস, ওই যে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, এটা একটা মিথ্যে কথা, কিন্তু এই ভ্রান্তি আমাদের এগিয়ে নিয়ে যায়। এটা একটা উজ্জীবনী মিথ্যা। এই মিথ্যাটাকে নিতে হয়। আমরা দুটো হাত দুপাশে বাড়িয়ে আমরা আটকাচ্ছি, আর দুটো হাত দিয়ে আমরা প্রদীপ শিখাটাকে জ্বালিয়ে রাখছি। এটাই আমাদের করতে হবে। নমস্কার। ধন্যবাদ স্বপ্নময়দা। অতীত, কতটা ফ্ল্যাশব্যাকে আমরা যাব বলে একটা চমৎকার প্রশ্ন তুলেছেন। কোনো রকম প্রশ্নোত্তর বা কোনো রকম হাত তোলা তুলি এই বিতর্কে হবে না। শুধুমাত্র আমি একটা কথা বলি, আমার মনে হয় আমরা চমৎকার অনেকগুলো বক্তব্য শুনলাম, হয়তো অনেক আরও বাড়ালে, আরও সময় দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হতো। কিন্তু অতীত কার, ভবিষ্যৎ কার, বর্তমান কার, এইসব প্রশ্নের কোনো অর্থ হয় না। তার কারণ, যদি কেউ ফিলিপিন্সে থেকে বাংলা ভাষা একটা উপন্যাস লেখেন, তাহলে বাংলা ভাষা সমৃদ্ধ হলো। যদি আইসল্যান্ডে থেকে কেউ একজন চমৎকার বাংলা গান করেন, তাহলে বাংলা ভাষা সমৃদ্ধ হলো, বাংলা সংস্কৃতি সমৃদ্ধ হলো।
তাই সবাই এটা জানে, এখানে যারা আছেন তারাও সবাই মনে করেন, বিতর্ক করছিলেন কি করবেন, যে কলকাতা ঢাকা সবাইকে মিলিয়েই একেবারে হাতে হাত ধরা আমি বলবো না, কিন্তু কলকাতা নিজের মতো সংস্কৃতি করবে, ঢাকা করবে। আমরা সবাই ঢাকায়, স্বপ্নময়দা কয়েকটি ব্যান্ডের নাম বলেছেন, ঢাকায় অসংখ্য ভালো বাংলা ব্যান্ড আছে, এবং চালু যে মতবাদ সেটা হচ্ছে যে ঢাকার বাংলা ব্যান্ড অনেক ভালো কলকাতার বাংলা ব্যান্ডের চেয়ে। এটা আমরা টক করে বলি না, কিন্তু তাই হচ্ছে মোটামুটিভাবে মতামত। ফলে ওই রকম কোনো কথাই নেই যে এইখানে 7টা ওখানে 14টা, এ 5 গোল দিল ও 4 গোল দিয়েছে, এরকম কিচ্ছু হয় না সংস্কৃতিতে। এরকম একটা খেলা চলছে না যে হাফ টাইম অবধি তুমি 3 আমি 4, এরকম কিচ্ছু নেই। এটা T20 ম্যাচ নয়। সংস্কৃতি বহুদিনের, বহুকাল, তার অতীতেও সে বহুকাল বিস্তৃত, ভবিষ্যৎ বহুদিন ধরে চলবে। বর্তমান চমৎকার অনেকগুলো শহর, শুধু কলকাতা ঢাকা তার মধ্যে সামিল তা না, নিউ ইয়র্কেও বাংলা সংস্কৃতি হচ্ছে এবং চমৎকারভাবে হয়ে চলবে বলেই আমার ধারণা। তবু শেষকালে আমি একটা খুব ছোট্ট গল্প বলবো আপনাদের। সেটা হচ্ছে একবার ব্যাংককে আমিও গেছিলাম, সেখানে আমাদের টালিগঞ্জের এবং ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন কলাকুশলীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। লঞ্চে একটা পার্টি হচ্ছে, গিয়ে দেখি একদিকে সমস্ত ঢাকার লোকজন বসে আছেন আর একদিকে সমস্ত কলকাতার লোকজন বসে আছেন। তারা প্রত্যেকে কিন্তু কৃতি, অত্যন্ত নিজের ক্ষেত্রে খ্যাত, এবং যারা নায়ক নায়িকা তাদের তো রূপের কোনো অন্ত নেই। ফলে যৌবনের তো একটা ধর্ম থাকে, টক করে গিয়ে ওর সঙ্গে আলাপ করার এবং সেই আলাপকে পরবর্তীকালে আর একটু প্রলাপে প্রলম্বিত করার। কেউ কিছু করছেন না, চুপ করে বসে আছেন। কলকাতা কলকাতার মধ্যে আলোচনা করছে, ঢাকা ঢাকার মধ্যে আলোচনা করছে। এরকম আমরা যখন ক্লাসে ঢুকতাম, ছেলেরা একদিকের বেঞ্চে বসে থাকতো, মেয়েরা একদিকের বেঞ্চে বসে থাকতো। তো আমি খুব স্তম্ভিত, আমি বললাম বাবা এরকম হচ্ছে। আমি নিজেও খুব লাজুক আর আড়ষ্ট, আমি তাই করলুম। পরের দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন, অডিটোরিয়ামে ঢুকে একদিকে সমস্ত ঢাকা, একদিকে সমস্ত কলকাতা। ভালো, এবার স্টেজে কিরকম করে প্রাইজ দেওয়া হচ্ছে, কলকাতার লোক ঢাকার লোককে পুরস্কার দিচ্ছেন, ঢাকার লোক কলকাতার লোককে পুরস্কার দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার সময় সবাই আমরা ভাই, আমরা বোন, আমরা বর বউটা টক করে বলছেন না, কিন্তু ওই আর কি, মানে আমাদের এই কে আলাদা করলো, কলকাতা ঢাকা কি আলাদা, একই তো, কি কাঁটাতার বলুন তো। বক্তৃতা দিচ্ছেন, দিয়েই টক করে ঢাকা ঢাকার জায়গায় এবং কলকাতা কলকাতার জায়গায় চলে যাচ্ছেন। ফলে বাঙালির যদি এই স্বভাব রক্ষিত হয় তাহলে খুব মুশকিল। তাহলে কলকাতা ঢাকা সত্যি চিরকাল এই আমরা কলকাতা তোমরা যথেষ্ট নাও, আর ঢাকা আমরা নতুন, তোমরা কতকার হদ্দ বুড়ো, এই বলে তর্ক করে চলবে। আমি সত্যিই জানি না কোনটা হবে। প্রথম যেটা বললুম সেই আশ্চর্য সকলে মিলে এগিয়ে যাওয়া, নাকি দ্বিতীয় যেটা বললাম সেই আড়ষ্টতা, সেই লাজুকতা, সেই নিজের গায়ে নিজে শেকল বেঁধে নিজেকে খামোকা বিচ্ছিন্ন করে রাখা। যেটাই হোক, আমি এটা নিশ্চিত যে ঢাকায় যে লিটারেরি মিট হবে সেখানেও এর পরবর্তীকালে এই নিয়ে একটা চমৎকার বিতর্ক হবে এবং আশা করা যায় সেখানে আমরা অনেকে মিলে গিয়ে হাততালি দিতে পারবো। নমস্কার।